আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো প্রিয় ছাত্রছাত্রী? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমি অনেকদিন পর তোমাদের সামনে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসছি। তোমাদের নবম দশম শ্রেণীর রসায়নের ষষ্ঠ অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। তোমাদেরকে একটা সাজেশন বলি, যারা দশম শ্রেণীতে আছো তাদের জন্য একটা সুখবর বলি। তোমাদের জন্য একটা সাজেশন হলো ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায় আর 11 নম্বর অধ্যায়, তিনটে অধ্যায় যদি তোমরা ভালো করে পড়ো তাহলে তোমরা A+ পাবে। কেননা প্রত্যেকটা অধ্যায় থেকে দুটি করে সৃজনশীল আসবেই ইনশাআল্লাহ। তাহলে সেই ক্ষেত্রে 6, 7 আর 11 যদি পড়ো 3 দুগুণে 6 সেট, 8টা সেট আসবে। তোমাকে মাত্র 7টা সেট আসলেও আসতে পারে। তো সেই ক্ষেত্রে তোমাদের 4টে সেটে উত্তর দিতে হবে। তাহলে তুমি একটা অধ্যায় যদি খুব ভালো করে পারো তাহলে তুমি 20 পাবে 40-এর মধ্যে। আর আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আছে হলো 10 মার্ক, এমসিকিউ আছে তোমার 25 আর তোমার প্র্যাকটিক্যাল আছে 25, এই হলে 100 মার্ক। তো বন্ধুরা, আর দেরি নাই, অনেকদিন পর তোমাদের সামনে আসছি। আমি একটু শারীরিকভাবে অসুস্থ ছিলাম, যার কারণে তোমাদের সামনে আসতে পারিনি। তো যাই হোক, আল্লাহ তাআলার শুকরিয়া, হাজারো রহমত, আমি আবার তোমাদের সামনে আসতে পারছি, এই জন্য আবারও শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো আমরা পড়ায় চলে আসি। আজকে তোমাদের রসায়নের নবম দশম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের পার্ট 1 প্রথম ক্লাসটা নেব। সেখানে পড়াবো হলো তোমার, আমরা অনেক সময় অণুর সংখ্যা হিসাব করতে পারি না, আমরা সেটা শিখাবো যে 1টি, 5টি বা 10টি অণুর সংখ্যা, বা 1 গ্রামে 5 গ্রামে 10 গ্রাম অণুর সংখ্যা, যে হিসাবগুলি আছে এই অঙ্কগুলো তোমাদের সবচেয়ে বেশি আসে, সেটা হলো তোমাদের এই নৈর্তিক হিসেবে, এমসিকিউ হিসেবে চলে আসে। তো আমরা সেই বিষয়টা আজকে ইনশাআল্লাহ শিখবো ইনশাআল্লাহ। আর আরেকটা 2 নম্বর পদ্ধতি হলো অণুর ভর হিসাব করব। তো তোমরা আর দেরি নয়, তোমরা খাতা আর কলম নিয়ে তোমাদের টেবিলে বসে পড়ো। আমি যা যা পড়াবো তোমরা সুন্দর করে একদম একটা অক্ষর, একটা লাইনও যেন বাদ না পড়ে, তোমরা অবশ্যই কি করবা, এটা লিখে রেখে নিবে, খাতায় লিখবে ইনশাআল্লাহ। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আচ্ছা, তোমরা খাতা ধরো ইনশাআল্লাহ, আমরা শুরু করে দেবো ইনশাআল্লাহ। আমি এটা মুছে দিলাম, তো কিছু রাখার কোনো প্রয়োজন নাই আমি। আচ্ছা, খুব সহজ পদ্ধতিতে কিছু গুণা শেখাবো তোমাদের। দেখো, এক হালি, তোমরা যারা গ্রামে বাস করো তারা তো ডিম কেন অনেক সময়, ধরো 1 হালি ডিম সমান কতটি ডিম বলো তো দেখি? 4টি। 4টি ডিম লেখো, লেখো সবাই লেখো, 4টি ডিম। দেখো 1 ডজন, 1 ডজন, ধরো কলম দিলাম আমি, 1 ডজন কলম সমান হলো 12টি কলম। এইভাবে লেখো, ছোট্ট জিনিস, কিছু সংখ্যা নির্ণয় করা লাগবে, ছোট্ট জিনিস থেকে আমি শুরু করতেছি। তাহলে 1 ডজন কলম সমান কত আছে? 12টি কলম। হয়তো 1 শতক, 1 শতক গাছ, গাছ সমান কতটি গাছ? 100টি গাছ। 100টি গাছ। ঠিক তেমনি আর হলো 1 সহস্র, 1 সহস্র মানুষ দিলাম। বোঝার সুবিধার জন্য অনেকগুলো এগুলো জাস্ট উদাহরণ দিচ্ছি। মানুষ তাহলে কত? 1000 মানুষ, 1000 জন মানুষ। খুবই গুরুত্বপূর্ণ, একদম বিশেষভাবে তোমরা গুরুত্ব দিবে এই পড়াটাকে, এতটা জরুরি। তুমি যদি এটা বলো, ভালো করে শেখো, তাহলে দেখবে তোমার যে কোনো পড়া ইনশাল্লাহ পারবে, এই অধ্যায়ের সব পড়াগুলো। তা আমরা খেলতে পারি। তাহলে 1 হালি ডিম সমান 4টি ডিম, 1 ডজন কলম সমান 12টি কলম, 1 শতক গাছ সমান কত আছে? 100টি গাছ, 1 সহস্র মানুষ ইকুয়াল টু 1000 জন মানুষ। অনুরূপভাবে আমি লিখব 1 মোল। এই মোল শব্দটা বোঝানোর জন্যই আমি এত কিছু লিখলাম। 1 মোল সমান বলতেছে যে 6.023
ইন্টু 10 টু দি পাওয়ার 23। 1 মোল সমান হলো এত টি। এই মোল শব্দটা তোমাদেরকে পড়াবো আজকে, খুব গুরুত্বপূর্ণ পড়া। এই মোলটা অনেকেই বুঝতে পারে না। মোল বলতে মূলত বোঝায় যে কোনো রাসায়নিক পদার্থের সর্বনিম্ন যে পরিমাণটা থাকে, যে পরিমাণটা নিয়ে রাসায়নিকভাবে বিক্রিয়া করানো যায়, পরীক্ষা নিরীক্ষা করা যায়, সর্বনিম্ন পরিমাণ আমরা লিখছি তো সবাই নাকি? আচ্ছা, এই মোলটা বোঝানোর জন্য তোমাদের আর একটা সুন্দর একটা উদাহরণ দেই। ধরে নাও তোমার বাড়িতে তোমার মামা আসছে বেড়াইতে, তোমার মা কি করলো, ফ্রিজ থেকে 1 কেজি গরুর গোশত নিয়ে এসে রান্না করলো। তো তোমাকে দিল যে রান্না শেষ, তোমাকে বলছে যে বাবা বা মা তুমি এই একটু ঝোল টেস্ট করে দেখো তো কেমন হয়েছে। এই বলে তোমার মা ঘরে চলে গেছে, আর তুমি কি করছো, যে ঝোলটা টেস্টের সাথে 1 পিস গোশত নিছাও। দেখলো যে খুব হেভি টেস্ট হয়েছে, এত সুন্দর স্বাদ তার কোনোদিনও হয় নাই। তো বাস 1 পিস খাইছো, নিজে ঘরে তাই আরেকটু শখ হয়েছে, আরেক পিস নিজে। এত স্বাদ হয়েছে যে তুমি খাইতে খাইতে পুরোটাই খেয়ে ফেলাইছো, সব খাইছো। এরপর তোর মা এসে বলতেছে যে তোমার কোনো জ্ঞান হলো না, কিছু হলো না, আমি এত কষ্ট করে তোমাকে রান্না করলাম, আমি অসুস্থ মানুষ, আর তুমি সবগুলো খেয়ে ফেলালে, একটু গালে বাঁকা টাকা দিলে। তারপরে কবে যে আরেক টোপলা, ওই যে আরেকটা মানে ফ্রিজে আরো আছে 1 কেজি, ওখান থেকে নিয়ে এসে আবার রান্না করো। এবার রান্না করা শেষে তোমাকে দিয়ে টেস্ট করার কারণ হলো তোমার মা একটু অসুস্থ আর জিভায় একটু গাটা হয়েছে, যার কারণে সে টেস্ট করতে পারতেছে না, তোমাকে দিয়ে করাচ্ছে। এইবার রান্না শেষে তোমাকে আবার টেস্ট করার জন্য তোমার মা ঘর থেকে সিরিঞ্জ নিয়ে এসে 1 ফোঁটা, মানে সিরিঞ্জের মাথা দিয়ে 1 ফোঁটা তোমাকে দিল যে টেস্ট করে দেখো। তো দেখবে কি যে ওই 1 ফোঁটার ওইটুকু দেখি কখনো টেস্ট করা যাবে না কিন্তু। তার মানে আগে যে সবখানে যদি তুমি গরু গোশত খায় ফেলা দাও, তারপরে ভালো লাগলেও কি আর মন্দ লাগে, আর তো নাই। আবার এত কম পরিমাণে দিছে সিরিঞ্জে যা তুমি টেস্ট করতেও পারতেছ না, মানে লবণ হইলো কিনা হয়েছে এটা বোঝা যাবে? সিরিঞ্জের 1 মাথা অল্প একটু 1 ফোঁটা যদি তোমাকে দেওয়া হয় বোঝা যাবে না। তার মানে এত কম পরিমাণ পদার্থ দিয়ে তুমি ওটার স্বাদ বুঝতে পারবে না, আবার সবখানে খাওয়া ফেলা দিলেও স্বাদ বোঝা যাবে না। তার মানে 4 চামচের যদি 1 চামচ ঝোল হয় তাহলে তুমি বুঝতে পারবে যেটা লবণ টেস্ট হয়েছে, ভালো কিছু হয়েছে নাকি। তো রসায়নে যদি একটা পদার্থ আবিষ্কার করা হয় সেটা সম্পূর্ণটুকুই কি পরীক্ষা নেওয়ার প্রয়োজন হয়। যেমন একটা খনি পাইছো তুমি, ওটা পুরোটা তো আইনি তো পরীক্ষা করা যায় না, কতটুকু সর্বনিম্ন কিছু নিয়ে এসে টেস্ট টিউবে নিয়ে তোমাকে পরীক্ষা করে বললো যেটা এই পদার্থ আছে। যে সর্বনিম্ন পরিমাণটা পাওয়া যায় তাকে বলা হলো মোল। কি বলা হয়? মোল। আমরা লিখতে পারি যে এই মোল কাকে বলে। তোমরা তাহলে একটু খাতায় লেখো না যে মোল কাকে বলে, লেখো, প্রশ্ন দিয়ে লেখো। এই সংখ্যাটাকে আমরা আরেকভাবে লিখতে পারি। দেখো এই সংখ্যাটা কত বড়, দেখো আরেকবার একটু খেয়াল দিও। দেখো ধরো মনে করো আমি 1 লিখলাম, তারপর এইরকম এখানে 10 টু দি পাওয়ার 23, মানে 23টে শূন্য দিতে হবে। ধরো আমি 3টা দিলাম, 6টা, এই 6টা দিলাম, এই হলো 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, তারপর 16, 17, 18, আমার বোর্ডেই আটতেছে না, 19, 20, 21, তারপরে কে দিতে হবে 6, 0, 2, 3, এরকম আরো দিলাম। ধরো যা হয়েছে। এখন দেখো 6, 0, 2, 3, তুমি যদি গুনতে থাকো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, মানে এই কোটি, কত কোটি তার কোনো উল্লেখে আসতেছে না। তারপর হলো মনে করো 10 কোটি, ধরো 20 কোটি, এরকম গুনতে গুনতে আসলে শেষ মুহূর্তে বলতেই পারবে না। এই সংখ্যাটা এত বড় যে তুমি বলতে পারো না এই সংখ্যাটা কত বড়। তুমি বলা হয়েছে যে পৃথিবীতে যদি 800 কোটি মানুষ থাকে, এই সবগুলো মানুষ যদি একসাথে গণনা শুরু করে, তা পৃথিবীর সব মানুষ মানে তাদের 70 বছর যদি বাঁচা থাকে, 70 বছর বড় গুণেও এই সংখ্যাটি পর্যন্ত কখনো বানাতে পারবে না। এই সংখ্যাটা এত বড়, এই সংখ্যাটা এত বড় যা গুণে কখনো পুরানো যাবে না। কথা কি বুঝতে পারছি? এই হলো তোমার 1 মোল, মানে 1 ফোঁটা পানিতে যদি কয়টা পানির কণা আছে বোঝা যায়, গোনা যাবে না। আচ্ছা, তাহলে এখন তোমরা একটু খাতায় লেখো যে মানে মোল কাকে বলে। কি লিখবো আমরা? মোল কাকে বলে লেখো। এই যেখানে লিখবো হলো মোল।
মোল কাকে বলে তোমরা উত্তর লিখে এটা দিয়ে শুরু করবা। খুব সহজ ভাষায় তোমাদের লিখে দেব, খাতায় লেখো যে কোনো পদার্থের মধ্যে, লেখো যে কোনো পদার্থের মধ্যে, মানে লিখতেছি আমি যে কোনো পদার্থের মধ্যে, যে কোনো পদার্থের মধ্যে এই সংখ্যাটা 6.023 ইন্টু 10⁻23। একটু বলাও শেখো, অনেকে যারা দুর্বল স্টুডেন্ট আছে আমরা এটা বলতে পারি না, ইংলিশে বলবো 6.023 ইন্টু 10⁻, মানে 10 এই যে টু দি পাওয়ার 23, এইভাবে পড়বো আমরা 10⁻, একটু অভ্যাস করো 10⁻23 এইভাবে 6.023 ইন্টু 10⁻23 এইভাবে আমরা বলা শিখবো, অনেকে পারি না আমরা। আচ্ছা, এতটি অণু, লেখো সবাই মুখস্থ করবে সঙ্গে সঙ্গে, এতটি অণু পরমাণু বা আয়ন থাকলে তাকে মোল বলে। এটা লেখো, মুখস্থ করো। এরপর আমাদের আরেকটা প্রশ্ন আছে, আমাদের 1 মোল কাকে বলে? এটা লেখা শেষ করো দ্রুত, আমরা চলে যাব হলো 1 মোল। এরই সাথে আমরা লাগাবো কি 1 মোল কাকে বলে। দেখি একটু তোমাদের বই দাও তো দেখি। আচ্ছা, আমি মুছে দিলাম। আচ্ছা, 1 মোলটা আসলে কি, দেখো আমি এইখানে ধরো হাইড্রোজেন লিখলাম, মুছে দেওয়ার পরে দেখো এখানে আমি আর H2 লিখবো। দেখো এটার ভর সংখ্যা আসবে না 1 গুণ হলো 2, তার মানে 2 গ্রাম, আর এটা আসবে না 1 গুণ 2 যোগ হলো 16, আণবিক ভর যাকে বলা হয়, তাহলে কত হবে 18। এটা হলো পরমাণুর ক্ষেত্রে, তাহলে হাইড্রোজেন আছে এখানে মাত্র কয়টা পরমাণু আছে? 2টা। এটা পরমাণু ক্ষেত্রে। এটা হলো তোমার আণবিক ভর, মানে কোন একাধিক যৌগ যদি থাকে তাহলে সেটা হবে আণবিক, আর যদি একটা মৌলের ক্ষেত্রে সেটা অন্যর ক্ষেত্রে চলে যাবে। তাহলে আমরা লিখতে পারি যে দেখো রাসায়নিক পদার্থের, তোমরা লেখো একটু, আমি যেহেতু উদাহরণ দিলামই, এটা পরে আবার উদাহরণ হিসেবে লিখবো না, লেখো রাসায়নিক, তাড়াতাড়ি লিখবো রাসায়নিক পদার্থের, লিখবে হলো মানে ব্র্যাকেটের মধ্যে লিখবো পরমাণুর ক্ষেত্রে, পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভর, পারমাণবিক ভর অথবা ব্র্যাকেটে লিখবে অণুর ক্ষেত্রে আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে, অবশ্যই খাতায় উঠে পেতে, প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায়
পাওয়া যায় তাকে ওই পদার্থের এক মোল বলে। আশা করি তোমরা সুন্দর করে উঠাইতেছো। ভালো করে খেয়াল করে দেখো যে রাসায়নিক পদার্থের পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভর অথবা অণুর ক্ষেত্রে আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় তাকে ওই পদার্থের এক মোল বলে। আমরা একটু যেমন এরকম লিখতে পারবো অনেক সময়, মানে এইমাত্র যে তোমাদেরকে বুঝাইলাম, দেখো এটা হলো একটা হাইড্রোজেন, একটা একে ভাঙলে দুইটা পরমাণু পাবো আমরা। কি পাবো আমরা? দুটি পরমাণু পাবো আমরা। তাহলে সেই ক্ষেত্রে দেখো আমাদের ভর আসতে চলে 1 গুণন 2, তার মানে 2 গ্রাম। কয় গ্রাম আসলো? 2 গ্রাম। আর অণুর ক্ষেত্রে যদি একটা আণবিক ভর যদি খেয়াল করে দেখো, ধরো পানি দিলাম, তাহলে দেখো এখানে হাইড্রোজেনের ভর হলো 1 গুণন 2 যোগ হলো 16 ইকুয়াল টু কত আসবে? 18। এটা একটা যোগের ক্ষেত্রে আণবিক ভর বলা হয়। এটাকে কি বলা হয়? আণবিক ভর। আচ্ছা, আশা করি তোমরা এটা পড়বে। এরপরে আমরা আরেকটা লিখবো হলো অ্যাভোগাড্রোর সংখ্যা কাকে বলে। যেহেতু আমরা 6 মিনিটে জানতে যাচ্ছি, লেখো একটু গরম পড়ছে বেশি। অ্যাভোগাড্রোর সংখ্যা লেখো সবাই। অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রোর সংখ্যাটা একটা আমরা খেয়াল করে দেখো, লেখো যে কোনো, একটু তাড়াতাড়ি করে লেখো, যে কোনো পদার্থের মধ্যে সর্বনিম্ন 6.023 × 10⁻23 এতটি অণু পরমাণু বা আয়ন থাকে। এই সংখ্যাটি সর্বপ্রথম বিজ্ঞানী অ্যাভোগাড্রো আবিষ্কার করেন বলে তার নাম অনুসারে একে অ্যাভোগাড্রো সংখ্যা বলে। মানে বিজ্ঞানী অ্যাভোগাড্রো সর্বপ্রথম এই সংখ্যাটা আবিষ্কার করেন, যার কারণে তার নাম অনুসারে এই সংখ্যাটাকে বলা হয় কি? এই সংখ্যাটা কই দেখো, এই সংখ্যাটা এটাকে বলা হয় তোমার
অ্যাভোগাড্রোর সংখ্যা, অর্থাৎ বিজ্ঞানী অ্যাভোগাড্রো এই সংখ্যাটা আবিষ্কার করেন, এই জন্য ওনার নাম অনুসারে এই সংখ্যাটার নাম দেওয়া হয়েছে অ্যাভোগাড্রো সংখ্যা। এখন আমরা মোটামুটি ভাবে পদার্থের এক মোল বা ইনর্শন বুঝতে পারলাম। আমরা আর একটা জিনিস আমরা শিখবো, এটা মুছে দিলাম, যে তোমাদের একটা উদাহরণ দিয়ে আসি। লেখা শেষ তো নাকি? আচ্ছা, আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বোঝার জন্য তোমার একটা উদাহরণ দেই, যে যেমন আমরা তো এই পৃথিবীতে বসবাস করি। দেখো, পৃথিবীর 4 ভাগের 3 ভাগই হলো পানি। কয় ভাগ পানি? 3 ভাগ। আমরা যারা বাংলাদেশে বসবাস করি, দেখো আমরা যদি টেকনাফ থেকে তেঁতুলিয়া যদি ঘুরতে যাই, প্রায় 1-2 দিন টাইম লাগে যাইতে, একটু সময় লাগে। যদি সারা বাংলাদেশ ঘুরে আসি, মোটামুটি আমাদের 4-5 দিন চতুর্দিক দিয়ে রাউন্ড যদি ঘুরে আসি সময় লাগবে। মনে হয় যে বিশাল বড় বাংলাদেশ, অথচ তুমি মানচিত্রে যা দেখো, তোমার যে বৃদ্ধ আঙ্গুল আছে যদি মানচিত্রে করে রাখো, তো আর পৃথিবী এই বাংলাদেশ দেখা যাবে না। কিন্তু অনেক জায়গা ফাঁকা দেখবে, নীল কালার দেখবে মানচিত্রের উপরে, দেখবে যে এতটুকুই পানি। অর্থাৎ আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর যে আছে, এই স্থানে যদি তুমি 1 চা চামচ পানি ওখানে দাও অথবা উঠাও, দেখবে কি ওই আটলান্টিক মহাসাগর 36,000 গভীরতা হলো তোমার সেখানকার পানি। একটা তোমার বাড়ির যে বিল্ডিং বা যে ঘরে থাকো, দেখো 10 ফিট, 100 তলা হলে মাত্র কয় ফিট? 1000 ফিট আসে, 10 দ্বারা গুণ করলে। তাহলে তুমি চিন্তা করো, 36,000 বর্গফিট গভীরতা আছে। আর তুমি এই সমুদ্রে যদি যাও, দেখবে কি দিনকে দিন, সপ্তাহ এবং মাস চলে যাবে, দেখবে কি তুমি শেষ সীমানা খুঁজে পাবে না, দু চোখ কোনো গ্রাম দেখতে পাবে না তুমি। এত বড় স্থান এবং পানিতে ভরপুর। তাহলে সেই স্থান থেকে যদি 1 চা চামচ পানি উঠাও, তো ওই সমুদ্র কি বুঝতে পারবে যে আমার মধ্যে থেকে পানি নিল? কিস্তি পারবে না। আচ্ছা, 10 চা চামচ উঠাও, 10 কলসি উঠাও, 10 ট্রাক উঠাও, এমনকি বাংলাদেশ যদি একটা পুকুর হয় এত বড় জায়গায়, একটা পুকুর যদি পানি ওখান থেকে উঠাও নিয়ে আসে বাংলাদেশ, তারপরে ওখানে বোঝা সম্ভব না কি পরিমাণ পানি ওখান থেকে উঠছে। অথবা উল্টা কাজ করো, তুমি 10 চা চামচ পানি ওখানে দাও, এরপর পরিমাপ করলে কি বুঝতে পারবে যে এখানে পানি কতটুকু কমে গেল বা বাড়লো? বুঝতে পারবে? পারবে না। তুমি 10 ট্রাকও যদি পানি দাও, অনেক পানি, তোমার জানা মতে 10টা পুকুর পানি দাও, তাও ওটা বাড়বে কিনা কমবে এটা বোঝা যাবে না। অনুযায়ী আর একটা উদাহরণ দেবো। ধরো তুমি একটু নিঃশ্বাস নাও, নিঃশ্বাস যে তুমি নিচ্ছ, বলো পৃথিবীর যত বাতাস আছে, পৃথিবী কি বুঝতে পারছে যে আমার মধ্যে থেকে এতটুকু বাতাস নিচে কমছে? এরকম বোঝা যাবে? তুমি নিঃশ্বাস ছাড়ো, দেখবে কি পৃথিবীতে আরো নিঃশ্বাসে অক্সিজেনের পরিমাণ বাড়ছে, এরকম বোঝা যাবে? বোঝা যাওয়ার কোনো ক্ষমতাই নেই। তার মানে এই আমাদের অ্যাভোগাড্রোর সংখ্যাটা এত বড় যে, তার অ্যাভোগাড্রোর সংখ্যাটা আমাদের এত বড় যে এইখানে দুইটার সংখ্যা মানে 2-4 গ্রাম, 10 গ্রাম, 100-200 গ্রাম বা 2-4 কেজি যদি দাও, তা ওটা বাড়বে কি কমবে এটার কোনো বোঝার কোনো ক্ষমতা নেই। এই সংখ্যাটা এতই বড়, মনে থাকবে না? তাহলে এই ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ জিনিস বুঝতে পারছি তো নাকি? তাহলে আমরা একটু দ্রুত একটু ভালো করে লিখবো। যে লেখো, মনে করো একটি হাইড্রোজেন ধরো অণু, এর সমান যদি আর ভর বাই করে, তাহলে 1 গুণ হলো 2 ইকুয়াল টু কয় গ্রাম বলো তো? 2 গ্রাম। আর 2 গ্রাম সমান বলা হয় হলো 1 মোল। কি বলা হয়? আর 1 মোল সমান হলো 6.023 ইন্টু 10⁻23। এটা খুবই গুরুত্বপূর্ণ সংখ্যা। এতটি কি লিখবো? যেখানে অণু আছে তাই আমরা কি লিখবো? অণুই লিখবো। আচ্ছা, এরপর লিখবো ধরো একটি হাইড্রোজেন পরমাণু লিখবো আমরা, পরমাণু সমান, তাহলে এনে একটা ছিল তাহলে 1 গ্রামই হবে। আর 1 গ্রাম সমানও বলা হবে 1 মোল। কি বলা হবে? 1 মোল। আর 1 মোল হলেও 6.023 ইন্টু 10⁻23 এতটি। এখানে পরমাণু ছিল এখানে, তাই এই জন্য এখানে কি লিখবো? পরমাণু লিখবো। এরপর অনুরূপভাবে আরো কিছু করি আমরা। ধরো একটি অক্সিজেনে লিখলাম, অক্সিজেন অণু সমান হলো অক্সিজেনের ভর সংখ্যা কত? 16, গুণন দাও 2 দ্বারা, তাহলে কত? 16 দুগুণা 32 গ্রাম সমান কত মোল হবে বলো? 1 মোল। মানে ওই পদার্থের অক্সিজেনের সর্বনিম্ন পরিমাণ যেটা,
সেটা তাহলে বলে এটা অক্সিজেনের 1 মোল, আর 1 মোল ইকুয়াল টু কত 6 পয়েন্ট। সবার ক্ষেত্রেই ওই যে সমুদ্রের পানি তুমি 5 গ্রাম দাও 10 গ্রাম দাও, সমুদ্রের ক্ষেত্রে ওই পরিমাণে থাকবে, এই সংখ্যার পরিবর্তন হবে না। গুণন 10⁻23, এতটি কি লিখবো আমরা অণু লিখবো। এরপরে ধরে একটি অক্সিজেন, ক্লাসটা একটু বড় হলেও সুন্দর হয়েছে পড়ানো। তাহলে এর অক্সিজেনের ভর সংখ্যা কত 16 গ্রাম ইকুয়াল টু কত হবে 1 মোল। সবার ক্ষেত্রে কত হবে, আমি এটাই মূলত বুঝাচ্ছি, সবার ক্ষেত্রে কয় মোল হবে 1 মোল, আর 1 মোল সমান কত হবে 6.023 × 10⁻23। বুঝতে পারছি তো সবাই নাকি? 6.023 × 10⁻23, এত ঠিক কি লিখবো আমরা পরমাণু লিখবো। আমরা যদি একটু বড়টা দেই, দেখো একটি সালফিউরিক অ্যাসিড দেয়, একটু বড় হবে না, সালফিউরিক অ্যাসিড অণু, তুমি এর আণবিক ভর বের করে দেখবে কি, দেখেন নিচে দেখ, হাইড্রোজেনের ভর সংখ্যা হলো 1 গুণ হলো 2 যোগ সালফারের ভর সংখ্যা হলো 32 যোগ অক্সিজেনের ভর সংখ্যা 16 গুণন হলো 4, আমরা শিখছি। আর এর ইকুয়াল টু কত গ্রাম হয় বলো তো 98 গ্রাম। কত গ্রাম 98, 4 × 64, 32 আর 2 যোগ করলে কত হবে 98 গ্রাম, সমান কত মোল 1 মোল। আর 1 মোল ইকুয়াল টু 6.023 × 10⁻23, এতটি অণু। এই হলো আজকে তোমাদের একটা বেসিক ছিল, অত্যন্ত জরুরি একটা বেসিক ছিল, আমরা এটা ভালো করে শিখে রাখবো। তুলতে পারতেছি তো সবাই নাকি? এখন মাত্র আমরা অঙ্ক চলে যাবে, এইটা হলো বেসিক জানলাম, এখন আমরা যে কোনো অঙ্কই করতে পারবো। দেখো আমরা একটা প্রশ্ন লিখি, আশা করা যায় তোমরা পারবা। লেখো নিচের যৌগগুলোর প্রশ্ন নাম্বার, আগে সংজ্ঞা দিয়েছিলাম 3টা তো, তাহলে এইটা প্রশ্ন নাম্বার দেবো 4। লিখবো নিচের যৌগগুলোর 1 গ্রাম, 5 গ্রাম, 10 গ্রাম, 20 গ্রাম, এত এ অণুর সংখ্যা হিসাব করো। যারা আজকে কামাই দিছে তারা তো ভালো বুঝবেন না, আমাকে আবার পড়াতে হবে না। আচ্ছা দেখো, আমরা সাধারণত কি যৌগগুলো নেব, যেমন সালফিউরিক অ্যাসিড নিতে পারি, H2SO4, দ্রুত উঠাও, সালফিউরিক অ্যাসিড, তারপর পানি, অ্যামোনিয়া নিতে পারি, মিথেন নিতে পারি, কার্বন ডাইঅক্সাইড নিতে পারি, তারপর হলো সালফার ডাইঅক্সাইড নিতে পারি। যত যৌগ আছে আমরা কয়েকটা নিলাম মাত্র, একটা করলে পারবা। আচ্ছা এখন দেখো আমরা এটার সমাধানে চলে যাব। দেখো সমাধানের হিসাবটা হলো তোমরা একটু খেয়াল করো, যেহেতু বলছি 1 গ্রাম, 5 গ্রাম, 10 গ্রাম বা 20 গ্রাম বা যে কোনো গ্রামও হতে পারে, যখন গ্রাম কথাটা উল্লেখ থাকবে তাহলে বুঝতে ওই যৌগগুলো কি বের করবো আমরা ভর সংখ্যা, মানে আণবিক ভর বের করবো। কি বের করবো আণবিক ভর বের করবো। দেখো তাহলে আমরা লিখবো যে আমরা কারটা করে একটারটা করে, এটা সালফিউরিক অ্যাসিডের প্রথমটাই করি নাকি বলো, উত্তর লেখার পরেই উত্তর লিখে লিখবো আমরা সালফিউরিক অ্যাসিড এর আণবিক ভর। আচ্ছা তোমাদের কি কষ্ট হচ্ছে? আচ্ছা দেখো হাইড্রোজেনের ভর সংখ্যা তো 1, কয়টা হাইড্রোজেন আছে 2টা, যোগ 2 দিয়ে গুণন, সালফারের ভর সংখ্যা হলো 32 আর অক্সিজেনের ভর সংখ্যা কত 16, গুণ কত হবে 4, তাহলে এটা কত হবে মোট কত হবে বলো 98, ঠিক আছে না? আচ্ছা
এখন এর নিচেই আমরা লিখবো খুব সুন্দর একটা সংখ্যা, দেখো 98 গ্রাম লিখবো আমরা। 98 এর নিচে লিখবো হলো সবাই মনোযোগ সহকারে একটু দেখো, পরে উঠায় নেব। 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডে লিখবো অণুর সংখ্যা থাকে কয়টা বলো তো দেখি? 6.023 ইন্টু 10⁻23 এত টি। তাহলে দেখো 1 গ্রামে কতটি পাবো আমরা? 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে অণুর সংখ্যা থাকে হলো এই 6.023 ইন্টু 10⁻23। তাহলে ভাগ কত হবে? 98। আমরা 6, 7 আমরা ঐকিক নিয়ম কিছু করছি, সেখান থেকে আমরা এটা দেখতে পারবো। এখন দেখো তুমি 1 গ্রামে যদি পারে থাকো, তাহলে এখানে তুমি 5 গ্রাম 10 গ্রাম যে কোনো একটা দিতে পারো। তুমি 5 গ্রাম সালফিউরিক অ্যাসিডে অণুর সংখ্যা থাকে হলো, দেখো তাহলে 6.023 ইন্টু 10⁻23। আচ্ছা, গুণন কত হবে বলো? 5। গুণ দাও তো একজন দেখি, দিয়ে একটা রেজাল্ট নামাও। দেখো এখানে তোমরা 5 গ্রাম 10 গ্রাম বাজাক, একটু দ্রুত করো, প্রয়োজনে একটা ভাঁজ ব্র্যাকেট দেবে, একটু সুবিধা হবে না? ভালো ফার্স্ট ব্র্যাকেট দিতে পারো, ফার্স্ট ব্র্যাকেট, তারপর 6.023 ইন্টু 10⁻23 গুণ দাও 5 দাও, যে রেজাল্ট আসছে তাকে আবার তুমি 98 দিয়ে ভাগ দাও। 3.07 ইন্টু 10⁻22 না 3 আছে, দেখ 22, এটা এতটি অ্যান্সার। তোমরা অনুরূপ ভাবে এখানে তোমরা 10 গ্রাম দিয়ে করতে পারো, 20 গ্রাম দিতে পারো, তোমার ইচ্ছে মতো পরীক্ষার মধ্যে যা আসে। তাহলে আমরা বাকি সবগুলি যতগুলো যোগ দিছি সব পারবো তো ইনশাআল্লাহ? পারবো কি বলো, ভালো করে বলো। ঠিক আছে, তাহলে আজকের মতো তোমাদের এখানেই, আজকের মতো ক্লাসটা শেষ। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমাদের বন্ধু বান্ধব সবাইকে দেখাও, এবং লাইক করে এবং কমেন্ট করে এবং শেয়ার করো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।